আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুক। চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না। আমরা সবাই চাই পিনাকি দাদা আসুক দেশে। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি, এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখেই আমরা অনেক কিছু শিখে। সাথে ইলিয়াস ভাইকেও চাই। আমার ভাই তোমার ভাই পিনাকি ভাই, পিনাকি ভাই আমার ভাই তোমার ভাই পিনাকি ভাই, পিনাকি ভাই। কাঁঠাল রানী পিনাকি দাদাকে দেশ ছাড়া করেছিল কেন? দেশের জন্য কাজ করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাকে দেশ ছাড়া করেছিল। আজকে সেই কাঁঠাল রানী দেশ ছাড়া হয়ে গেছে। পিনাকি দাদা দেশের বাইরে আছে। আমরা যে আন্দোলনের ভাষাগুলো ব্যবহার করি, এগুলো কেউ না কেউ আমাদেরকে শেখায় অথবা আমাদের নিজের মস্তিষ্কে আসে। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি দাদা যদি পুরা ইফোর্ট যদি 100% হয়, আমি বলবো এর বড় একটা অংশ পিনাকি দাদার অবদান আছে ব্যক্তিগতভাবে। দর্শক, ইতিমধ্যে পিনাকি দাদা ও ইলিয়াস ভাইকে দেশে এনে উপদেষ্টা পদ দেওয়ার জন্য রাজপথে আন্দোলন শুরু হয়ে গেছে। দর্শক, যারা সরকার পতন আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে ইলিয়াস ভাই ও পিনাকি দাদা অন্যতম। অবশ্য দেশে আসা নিয়ে পিনাকি দাদার একটি প্রতিবেদন আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। তার আগে চলুন দেখে আসি রাজপথে পিনাকি দাদা ও ইলিয়াস ভাইকে নিয়ে যারা আন্দোলন করছে তাদের বক্তব্য। দর্শক, ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, আর দেরি না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কাঁঠাল রানী পিনাকি দাদাকে দেশ ছাড়া করেছিল কেন? দেশের জন্য কাজ করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাকে দেশ ছাড়া করেছিল। আজকে সেই কাঁঠাল রানী দেশ ছাড়া হয়ে গেছে। পিনাকি দাদা দেশের বাইরে আছে। আমরা যে আন্দোলনের ভাষাগুলো ব্যবহার করি, এগুলো কেউ না কেউ আমাদেরকে শেখায় অথবা আমাদের নিজের মস্তিষ্কে আসে। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি দাদা যদি পুরা ইফোর্ট যদি 100% হয়, আমি বলবো এর বড় একটা অংশ পিনাকি দাদার অবদান আছে ব্যক্তিগতভাবে। যিনি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জাতিকে জাগিয়েছেন, এবং এমন হয়েছে এই দেশের পুরো জাতি তার কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত, তার কাছ থেকে দেশের আপডেট না পাওয়া পর্যন্ত ঘুমাতো না। এবং মানুষের মস্তিষ্কের প্রশান্তির কারণ ছিল এই সংকটের মধ্যে পিনাকি দাদা। মস্তিষ্কের প্রশান্তি কেন বলছি? মানুষের মধ্যে হতাশা কাজ করছে যে হাসিনা বুদ্ধি যাবে না। সে জায়গাতে উনি বারবার বলছেন হাসিনা যাবে, হাসিনা যাবে, এটা বিশ্বাস করেন। এই যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে, এই জায়গা থেকে আমরা যে আনন্দ করছি, উদযাপন করছি, আমি মনে করি পিনাকি দাদা, ইলিয়াস ভাই, তারপরে কনক সারোয়ার, দেলোয়ার ভাই, আরও অনেক সেনা কর্মকর্তা দেশের বাইরে আছে। তারপরে আপনার হাসান কি বললেন, হাসান মাহবুব ভাই, আমি চিনি না ওনাকে, তারপরে নাম বলেছেন নাগরিক টিভির টিটু ভাই, সাকিব ভাই, এম রহমান, মাসুম ভাই সহ অনেক প্রবাসী সহযোদ্ধা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিদেশে বসে অনেক হেনস্থার শিকার হয়েছেন। তাদেরকে আমরা চাই, সবাইকে এক মঞ্চে দেখতে চাই। এবং এই বাংলাদেশের যে বিপ্লবী সরকার, আমি বলি এখান থেকে কমপক্ষে যে নামগুলো বললাম, এক হালি বিপ্লবীকে এই সরকারে ঢোকানো উচিত ছিল। এবং প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্তত এই জায়গাতে প্রবাসী যোদ্ধা হিসেবে তাদেরকে যুক্ত করা উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা উচিত ছিল। এরকম আরও ভালো ভালো জায়গা ছিল, যে জায়গাগুলোতে যুক্ত করা হয় নাই। এখনও যে সুযোগ নাই তা না, সব কিছুই সুযোগ আছে। আমরা আমাদের এই বিজয়ের পূর্ণতা চাই। আর এটা একটা বিষয় রয়েছে, অরাজনৈতিক ব্যক্তি বেশি হয়ে গেলে তারা রাজনৈতিক ফ্যাসিবাদকে দমন করতে পারে না। রাজনৈতিক ফ্যাসিবাদ বলতে হাসিনার মতো ফ্যাসিবাদকে দমন করতে হলে বিপ্লবী মানুষ দরকার। হ্যাঁ, রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ দরকার। শুধু শুধু আমলা এনজিও কর্মকর্তা এগুলো দিয়ে হাসিনার মতো ফ্যাসিস্ট, স্বৈরাচার, গণহত্যার খুনি এবং তার লোকবল যারা আছে মাঠে এখনো সহিংসা করছে, ডাকাতি করছে, তাদেরকে দমন করা সম্ভব না। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হলো পিনাকি দাদাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে দরকার। যাকে ষড়যন্ত্রমূলকভাবে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয়, যাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়, তার সেই আমরা আজকে তাকে দেশে ফেরত আনার দাবিতে স্বাধীন বাংলাদেশে এরকম একজন স্বাধীনতা সংগ্রামী আমাদের মূল পথ প্রদর্শক সোশ্যাল মিডিয়া থেকে যিনি দুর্বার প্রচার করে তুলেছিলেন, তাকে দেশে ফেরত আনার জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। 90-এর দশকে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়, সেখানে আমাদের পিনাকি ভট্টাচার্যের অতুলনীয় অবদান ছিল। পরবর্তীতে 2018 সালে আমরা যে নিরাপদ সড়ক আন্দোলন নামে যে আমাদের আন্দোলন পরিচিত, সেখানেও আমাদের পিনাকি ভট্টাচার্যের অতুলনীয় অবদান ছিল। এবং একই বছর মাদক বিরোধী অভিযানে যে নিঃশব্দ মানুষদেরকে হত্যা করা হয়, সেখানেও তিনি ধিক্কার জানান। এবং 2019 সালে তাকে
আসতে বাধ্য করা হয়, তখন পরবর্তীতে তহবিলি ব্যাংক থেকে এবং পরবর্তীতে তিনি প্রান্তে অবস্থান করেন। আজ 2024 সাল, এই 5টি বছর তিনি এই দেশের মাটিতে এই দেশের মানচিত্রে তিনি পা রাখতে পারেন নাই। তবুও তিনি আমাদের ছাত্র সমাজকে সর্বদা উজ্জীবিত এবং অনুপ্রেরণা দিয়ে গেছেন। পিনাকি রঞ্জন ভট্টাচার্য এমন একটি নাম, যে নামের সাথে সংগ্রাম, আত্মত্যাগ এবং অন্যায়ের সাথে আপোষ না করার প্রবণতা শুরু থেকে দেখে আসছে। উনি আগে বাংলাদেশে যখন থাকতেন, ওনাকে যে অন্যায় প্রপোজাল দেওয়া হয়েছিল কোম্পানিতে যদি যখন জব করতেন, উনি সেই জব ছেড়ে দিয়েছিলেন। আপনারা সবাই যদি চান, তার আসার প্রক্রিয়া জটিল বটে, তবে আমরা শিক্ষার্থীরা আজকে জেলা স্কুল পেরেছে। কয়েকদিন আগে আমি ঢাকাতে দেখেছি, পুরো বাংলাদেশ একসময় ছড়া যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ আপনারা চাই, ভয় নাই, বাংলাদেশ আপনাকে চাই, বাংলাদেশ আপনাকে চাই, ভয় নাই। আপনারা একটু সাইডে থেকে আচ্ছা পুরো বাংলাদেশ তোমার সাথে, পুরো বাংলাদেশ তোমার সাথে, ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, সকল সমাজ তোমার সাথে, ভাই এগিয়ে চলো। জানেন যে গণবিপ্লবের মহানায়ক, মানবতার কর্মী পিনাকি ভট্টাচার্য, তিনি বর্তমান ফিরিসে আছেন এবং তিনি ফিরিসে থেকে আমাদেরকে ছাত্র সমাজ এবং জনতা সহ শিক্ষক সমাজের সবাইকে উদ্বুদ্ধ করেছেন এই গণবিপ্লবের জন্য। আমরা আমাদের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে ভুলি নাই, কখনো ভুলবো না। তার যে অগ্রণী ভূমিকা এই দেশের ছাত্র সমাজ আজীবন মনে রাখবে। আমরা পিনাকি ভট্টাচার্যের অচিরেই আমাদের ছাত্র সমাজের যে সমস্ত সমন্বয়করা আছে তাদের কাছে আহ্বান জানাবো যে পিনাকি ভট্টাচার্যের জন্য দ্রুত গতিতে যেন বাংলাদেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বললাম যে আমাদের মহানায়ক, এই বিপ্লবের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে যেন অচিরে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের সারা বাংলা ছাত্র জনতা সহ সকল রাজনীতিবিদ এবং মানবতা কর্মী তার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা পিনাকি ভট্টাচার্য যারা বাংলাদেশে ফিরে আসে, আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আহ্বান জানাবো যে অচিরেই যেন পিনাকি ভট্টাচার্যকে প্যারিস থেকে যেভাবে হোক বাংলাদেশে নিয়ে আসে। এবং পিনাকি ভট্টাচার্য আমাদের আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে, ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করছে, আমরা সেই পিনাকি ভট্টাচার্যের সেই আমরা তার যেই বিপ্লবী যে আহ্বান আমরা কখনো ভুলি নাই এবং ইনশাআল্লাহ ভুলবো না। আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুক এবং আমাদের এই আন্দোলন শরীকে তার নেতৃত্বে আমরা প্রয়োজন। পিনাকি ভট্টাচার্যের জন্য পিনাকি ভট্টাচার্যকে আমরা পিনাকি ভট্টাচার্যের জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে। পিনাকি ভট্টাচার্য যেন আমাদের মাঝে ফিরে আসুক, আমরা সেই আহ্বান করছি। এবং পিনাকি দাদা বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, এই যে যেটা নিয়ে ট্রাম দেয়, তুরুক মারে, হ্যাঁ আওয়ামী লীগ যেটা দিয়ে তুরুক মারছে, ওই যে 3 করার একটা 2 করার একটা তুরুক দিলে ট্রাম দিলে কিন্তু জিতে যায়, তখন ট্রাম কার্ড যেটা, এই ট্রাম কার্ড হলো হিন্দু সম্প্রদায়কে দিয়ে অসাম্প্রদায়িক বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে আওয়ামী লীগ। এই পিনাকি দাদা হিন্দুর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের ওই 90% হিন্দু তাকে নেতা মানে আমরা চাই। এবং আমি যে আগে হিন্দু ছিলাম, আমি এখন মুসলমান, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি আমার বংশের লোক, বর্তমানে বিধান রঞ্জন পোদ্দার, উনি আমাদের বংশের লোক। আমি পোদ্দার দাদাকে বলতে চাই, দাদা আপনি আমার আর এক দাদাকে নিয়েছেন, পিনাকি দাদাকে নিয়েছেন। এই দেশ শুধু মুসলমানের দেশ নয়, শুধু হিন্দুর দেশ নয়, শুধু খ্রিস্টানের দেশ নয়, এ দেশ মুসলমান, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, চাকমা, উপজাতি, ডান বাম সকলের দেশ। আসুন আমরা এই দেশকে গঠন করি। যাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না। আমরা সবাই চাই পিনাকি দাদা আসুন। পিনাকি দাদা এই মুহূর্তে চলে এসো ভাই, পিনাকি ভাই ভয় নাই। পিনাকি দাদা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে চলে আসুন, আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়ান। আমরা চাচ্ছি আপনাকে, আপনি কোনোভাবেই আর পিছুপা হবেন না, প্লিজ বাংলাদেশে চলে আসুন। আমাদের দেশ বাংলাদেশ।
আমাদের দেশ স্বাধীনতার দেশ, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি, এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখেই আমরা অনেক কিছু শিখেছি। হ্যাঁ, সাথে ইলিয়াস ভাইকেও চাই, ইলিয়াস ভাইকেও আমরা চাই, শুধু আপনাকে না। হ্যাঁ, ইলিয়াস ভাইকেও চাই, শাহেদ আলম ভাইকেও চাই, যারা যারা আপনারা আমাদের সাথে ছিলেন এই যুদ্ধটাতে। আমি চাচ্ছি প্রবাসী আপনারা ছিলেন আমাদের সাথে, আপনারা কিন্তু আমাদের চাইতে হয়তো বেশি লড়েছেন। আপনাদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিন্তু এই যুদ্ধটাকে চালাতে আরো বেশি উৎসাহিত হয়েছি আমরা, বা আরো চালাতে পেরেছি, সুন্দরভাবে চালাতে পেরেছি দেশটাকে। হ্যাঁ, দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে যাচ্ছি। আমরা চাচ্ছি সামনে একটি জবাবদিহিতামূলক সরকার চাই, জবাবদিহির সরকার চাই। ও আচ্ছা, হ্যাঁ, কনক সরোয়ার ভাইকেও আমরা চাচ্ছি এখানে। প্লিজ আপনারা যারা এই গত সরকারের আমলে আপনারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে আসতে পারেননি, দয়া করে আপনারা সবাই নাম জানা অজানা, প্লিজ আপনারা সবাই দেশে ফিরে আসুন। আপনাদেরকে আমাদের এখন সবারই দরকার। আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয়। সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয়। আমি একটা এক্সাম্পল দিই। খোকা ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এই যে লুলাবাই, লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান, এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা, যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায়, সেটার কথা। বর্গিরা কারা ছিল জানেন? মারাঠারা। কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন? আমি নিশ্চিত জানেন না। আগে তো ইতিহাস লেখা হইতো না, মানুষ গানে কবিতায় সেসব লিখে যাইত। এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া, এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে। এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লিখছিল, গঙ্গারাম, ধর্মে হিন্দু, সেটা কবিতা লিখছিল সেই সময়, ওই সময়ের ভাষায়। শোনাই তাইলে, শুনলে হয়তো ভালো লাগবে না, আমারও শোনাইতে ভালো লাগবে না, কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার। সবাই পালাই গেছে বর্গি আসার খবরে, তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে, আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে, মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা, কারু হাত কাটে, কারু নাক কান, একই চোপে কারু বধে পড়ান, মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়, একজনে ছাড়ে তারে আর একজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে, আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে। কিভাবে? প্রথমে গানে। আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে, আওয়াজ উঠা গানটা শুনছেন না? আর অনেক গান দেখলাম। আজকে একটা এই যে পায়েল নামের এই ছেলেটা গান একটা শুনলাম, কি অসাধারণ গান। এরিজা সাহেব একটু শোনান। ভুলবো না তো তোমাদের এই রক্তের অবদান, রক্তের বন্যায় আজ ভেসে গেল অন্যায়, সোনার বাংলা সোনার ছেলে রয়েছে দেশে, বাংলায় আমার বাংলা তোমার বাংলাই গাই গান। কবিতা লিখতে হবে, লুলাভাই লিখতে হবে, মানে ঘুম পাড়ানি গান লিখতে হবে, ছড়া লিখতে হবে, নাটক লিখতে হবে, ছবি আঁকতে হবে। আমরা এই লড়াইয়ে এক মহান শিল্পীকে পাইছি, দেবাশিস। তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায়, কি অক্লান্তভাবে ছেলেটা কাজ করে গেছে। আমাদের রেসপেক্ট। এই লড়াইকে ফিলোসফাইজ করতে হবে, মানে দার্শনিকীকরণ করতে হবে। এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে। এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরহাদ মজার, আছেন সলিমুল্লাহ খান, আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম, রকমনু, রিফাত হাসান, মুরাদুল ইসলাম, তুহিন খান, আরো অনেকে নিশ্চয়ই আছেন। আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম। ওনাদের দায়িত্ব নিতে হবে। আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী, আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে। আমাদের সাহিত্য লাগবে, এই জায়গায় আমরা দুর্বল। কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে, গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো। আমার আগামী বইটা বের হলে দেখবেন এই কাজ আমি আধা করে রাখছি, বাকি কাজটা করে দিতে পারবো। আমাদের মিউজিয়াম লাগবে। আমার সাজেশন, ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফ্যাসিবাদের নানা কাল, তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে। ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে। আয়নাঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো। কমিক্স বানাইতে হবে, অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য, একটা ওয়েবসাইট বানাইতে হবে, সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে, কিভাবে সে মারা গেল,
কবে মারা গেল, দরকার হলে তার ভিডিও, ছবি, কে মারছে তার ছবি, সবকিছু রাখতে হবে। সকল ফ্যাসিস্টদের ছবি, কর্মকাণ্ড, পরিচিতি থাকবে। ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয়। দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক বার্তা একটা তালিকা তৈরি করছে, এই তালিকাটা আরো বিস্তৃত করতে হবে, এটাকে আরো রিফাইন করতে হবে। কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন। এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস্ট দানবীয় রাষ্ট্রের কারিগর। কেউ না করলে আমি করব, অসুবিধা নাই। আমাদের সিনেমা বানাইতে হবে, অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে, আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে। আমি যা যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না, গান গাইতে পারবো না, কিন্তু অনেক কিছু নিজে পারবো। যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো, টাকা জোগাড় করে দিতে পারবো, স্ক্রিপ্ট লিখতে পারবো। কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে। আর একটা জিনিস দোহাই লাগে, কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না। আর একটা জিনিস লাগবে, সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আল জাজিরার মতো। খালেদ মহিউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। খালেদ মহিউদ্দিন যদি এই দায়িত্ব নেয় সে এটা পারবে করতে। দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো, কিন্তু আমাদের এটা লাগবে। আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে। কি সেটা? আসেন শুনি। এখানে প্রোটাগনিস্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা। হাসিনা শক্তি নেয় তার বাবার স্পিরিট থেকে, বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া আর মোদি। পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে। হাসিনার কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ, পুলিশ। সেই পুলিশ গুম করে, ক্রসফায়ার করে, তারপরে আসে ডিজিএফআই, আয়না ঘরে ঢুকায়। অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিস্টে, সেটা করতে দেবে না পুলিশ। রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেনগুলার সবার, যেমন হাউন আঙ্কেল থাকবে, বিপ্লব থাকবে, মনিরুল থাকবে, প্রদীপ থাকবে, ওদের মতোই চেহারা থাকবে। ছাত্রলীগের সাদ্দাম টাদ্দামের মতো চেহারা থাকবে। তারপরে ওই আমুটা আজিজ টাজিজের মতো চেহারা থাকবে, বেঞ্জিরের চেহারা থাকবে। নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে, সেটা 900 ভোট করে হোক, দামি নির্বাচন করে হারা দেওয়া হবে। বেনজির থাকবে, ক্রসফায়ারে মারা গেলে খেলা শেষ। আদালত থাকবে, এবং আদালত কিভাবে রিমান্ড দেয়, কিভাবে ফরমাইশি রায় দেয়, দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে। গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ, পুলিশের সাথে যুদ্ধ। সরাসরি গুলি, ছাত্রলীগ পুলিশ একসাথে আইসা হামলা করবে, হেলিকপ্টার দিয়ে গুলি করবে, স্নাইপার দিয়ে গুলি করবে, শহীদ হওয়া থাকবে। এইসবের পরে হাসিনার পরাজয়ের নানা অপশন থাকবে। একটা হাসিনার পলায়ন, একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার, অথবা হাসিনাকে হত্যা করা নির্মমভাবে। আমি চাই বাংলাদেশি টিম এটা করুক। আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে, ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো, দেখাইতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম। আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান। ফান্ডিং আমি ম্যানেজ করব, কিন্তু এই গেমস লাগবে। আওয়াজ দিবেন কে করতে চান। বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমে বানাবো, এটা কিন্তু বানাবোই। সবশেষে আমাদের আরেক শহীদের গল্প, আমাদের আরেক হৃদয়ের রক্তক্ষরণের গল্প। একজন লিখছেন, একজন শহীদের শিক্ষক, কোচিংয়ের শিক্ষক। উনি লিখছেন, আমার কোচিং যখন শুরু করি তখন আমার 4 জন শিক্ষার্থী ছিল, জিদান, উৎসব, আদ্রিতা আর একটা মেয়ে। ওরা তখন এসএসসি পরীক্ষা দিবে। আস্তে আস্তে জিদান, উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল। একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো। তখন কিন্তু সন্ধ্যা, ছেলেটা জ্বলতেছিল, নুরানি চেহারা। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর দেখতেও ছেলে হয়। ছেলেটা আর কেউ না, আমার ফারহান। আপনারা যাকে ফারহান নামে চিনেন, আমি তাকে ধলা বলে ডাকতাম, কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম। আমাকে ফোন করে বলতো, ভাই আমি ফারহান বলছি, কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না। ফারহান কোরআনের হাফেজ, সুন্দর কোরআন তেলাওয়াত করত। কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে ও শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না, ওর মেধা তার থেকেও প্রখর। কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা 2 বার পড়া লাগতো না, অনেক দিন ধরে মনে রাখতে পারতো। আমার কানে এখনো বাজে। ও আমাকে বলতো, ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানায় দাও। ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো কিনা সন্দেহ ছিল। আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি। এমন অনেক সময় হিসে রাত 3টায় আমাকে ফোন করে বলছে, ভাই পড়তে না মন চাচ্ছে না, একটু মোটিভেশন দাও। আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন 2 ভাই হাঁটতে হাঁটতে কত কথা, ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না, এই করা যাবে না, কত কথা। কিছু হলেই আমাকে বলতো, ভাই কি করব, এটা করা ঠিক হবে কি? কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিল, সেটা আমাকে পাঠায় বলতো, বলো ভাই কি করব। আমার পাগলটা। তারপর এসএসসি পরীক্ষা দিল। কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল। ওর যেহেতু অনেক গ্যাপ ছিল, ও ভয়তে একদিন গ্যাপে একটা লাইনও পড়ে নাই। এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন। ওই দিন আমি এবং ফারহান, জিদান এদের নিয়ে রাত 11টা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি। এই দেখেন সেদিন রাতের ছবি। যেদিন পরীক্ষা শেষ
তার পরদিন সকালে উঠেই বান্দাগুলো আমার কোচিংয়ে হাজির। কারণ কি? তাদের টাকা দিতে হবে। ওই দিনের কথা তো আমি ভুলবই না। ওই দিন যা করছে এবং আমার পঞ্চপাণ্ডবগুলা, আল্লাহ এখনও হাসি পায়। তারপর যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাত 12টা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকায় রাখছে। কারণ কি? তার ভয় লাগতেছে সে কি প্লাস পাবে নাকি। আমার কোচিংয়ে সেই বিকাল থেকে এসে বসে আছে। আমি অন্য ব্যাচের ক্লাস নিচ্ছি আর মাঝে মাঝে এদিকে এসে বলতেছে, ভাই প্লাস কি পাবো? ও ভাই কও না, তুমি যা কও তাই তো হয়। ওর প্রেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম, গিয়ে চা স্প্রাইট খাওয়াইলাম, আইসক্রিম খাওয়াইলাম এবং কিছু টাকা দিয়ে বললাম আরও খা। পরে অনেক রাতে সে আমাকে ছাড়লো। রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায়, আর ফারহান সবাই আমাকে ফোন করে জানিয়েছে। দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়ায় ধরে কি যে করলো আল্লাহ। তারপর বিকালে ওর দর্শক, পিনাকি দাদা ও ইলিয়াস ভাই আমাদের দেশের গর্ব। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন তারা সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়েছেন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। তারা আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন যে স্বৈরাচারের পতন সন্নিকটে। দর্শক, যারা আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত করলো তাদেরকে আমরা কি দিলাম? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, দ্রুত ইলিয়াস ভাই ও পিনাকি দাদাকে দেশে এনে তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া উচিত। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি কি তাদের উপদেষ্টা পদে দেখতে চান কি চান না?